এই গল্পটা ভ্রমণের নয়, এই গল্পটা হচ্ছে কয়েকজন মানুষের আত্মিক বন্ধনের। যাত্রাটা শুরু হয়েছিল আমাদের অমিত ভাইয়ের বিয়ের দাওয়াত পাওয়ার পর থেকেই। আমরা গাড়ি নিয়ে কয়েকজন বন্ধু মিলে চলে গিয়েছিলাম খুলনাতে অমিতের বিয়ের দাওয়াত খেতে। পদ্মা সেতু পার হওয়ার পর থেকেই যে ভিউটা পাওয়া যায়, যে দৃশ্যগুলো দেখা যায়, সেটা সত্যি অন্যরকম। শহরের বাইরে গেলে এরকম দৃশ্য, এরকম জায়গা মনটাকে এমনি ভালো করে তোলে। রাত্রে গিয়ে অমিত ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম আমরা। তারপর সকালবেলা আমরা প্ল্যান পরিবর্তন করে চলে গিয়েছিলাম সুন্দরবনে। এত কাছে আসলাম খুলনাতে, একটু সুন্দরবন ঘুরে না গেলে হয় না। কারণ অমিতের বিয়ের মাঝখানে আবার একটা দিনের গ্যাপ ছিল তার বউ ভাতের জন্য। সো আমরা নামছিলাম হচ্ছে পরোটা খাবো, কিন্তু পরোটা তো পাই নাই। খুলনা লোকজন আমাদেরকে কি বলছে, পরোটা তো নাই, ডাল ভাত আলু মতো আসে। সুন্দরবন যাওয়ার পথে আমরা খাওয়ার জন্য একটা জায়গায় থেমেছিলাম। আজব ব্যাপার হচ্ছে খুলনার মানুষ এই সময় সকালে পরোটা বা রুটি খায় না, তারা ডাল ভাত খায়। এবং ব্যাপারটা খুব ইউনিক লেগেছিল আমার কাছে। হয়তো এক এক এলাকা এক এক রকম, এবং সে কারণেই তারা সকালবেলা এটা খায়। আমরা চলে গিয়েছিলাম এই পরোটার দোকানটাতে। আসলে এটা পরোটা ছিল না, তেলে ভাজা বড় বড় লুচি ছিল। আমরা এই যে এখন মংলা পোর্টে দাঁড়িয়ে আছি, ফেরিঘাটে পার হবো। এই যে আমাদের গাড়ি, এই যে সবুজ স্যার ওইখানে যে সানি এনজয় করে খেয়েছিলাম আমরা। যে দোকানে আমরা পরোটা খেয়েছিলাম এটা একটা মিষ্টির দোকানও ছিল। কয়েকটা মিষ্টি ট্রাই করে আমরা আবার যাত্রা শুরু করেছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। একটা নদী পার হতে হবে আমাদের। আমরা খুব অল্প সময় সেই ঘাটেও পৌঁছে যাই। এটা আসলে মংলা পোর্ট ছিল না, এটা একটা ছোট্ট নদীর একটা ছোট্ট ঘাট ছিল, যেখানে একটা মাত্র ফেরি চলাচল করে এই পাশে গাড়িগুলোকে ওই পাশে নেওয়ার জন্য। ঘাটের পাশে লোকজন মাছ ধরছিল, অনেকে আবার ট্রলারে করে দেখলাম পার হয়ে যাচ্ছিল। আমরা যখন ফেরিতে উঠলাম দেখলাম সেখানে সর্বসাকুল্যে 3 থেকে 4টা গাড়ি রয়েছে এবং কিছু বাইক রয়েছে। ঘাট পার হওয়ার পর থেকেই আমরা গ্রামের মধ্য দিয়ে যে রাস্তাটা পাই এটি ধরেই চলে যায় আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্টে, যেটার নাম ছিল সুন্দরী ইকো রিসোর্ট। এটা ঠিক সুন্দরবনের পাশে অবস্থিত। মানে ব্যবসায়িক টোকা দিল স্যার, টোকা দিলেন গাড়ি আমি আই কন্টাক্ট হয়ে গেছে। আমি সামিয়ারে বানালো যে ভিডিও আমার করে দিয়েছে, তখন আমি বলছি যে এটা ফরিদপুরটা এরকম বানানো লাগবে আমার। আমরা যেহেতু দুপুরে গিয়েছিলাম আমাদের সবাই বানান, আর আমি মাসে একবার করে প্রত্যেকের রিসোর্টে থাকতে চাই। তুমি কি ব্লগে আছো? টাকা তো দিতে পারবো না। ছিল। একটা বিশেষ কথা হচ্ছে এই রিসোর্টে, আমি জানি না বাবুর্চির নাম কি ছিল, উনি যাই রান্না করতেন এত মজা হতো যা বলার মতো না। আমরা খেয়েছিলাম ডাল এবং মুরগির মাংস, এবং সেটা এত বেশি মজা ছিল যা বলে বোঝানোর মতো না। এরপরে আমরা বিকেলের দিকে চাচ্ছিলাম একটু সুন্দরবনের ভেতরে কোথাও ঘুরে আসতে, এবং রিসোর্ট থেকে আমাদেরকে একটি ট্রলার প্রোভাইড করে, এবং সেই ট্রলারে করে আমরা সুন্দরবনের ভেতরের দিকে যাই। জায়গাটার নাম ছিল মেবি করম জল। সেটা একটা আসলে বন না, ইকো পার্কের মতো করে রেখেছে জায়গাটা। আমরা সেই জায়গাতে চলে যাই। এই নদী ধরে ইকো পার্কে যাওয়ার যে রাস্তাটা, এটা আপনি এত এনজয় করবেন, সেখানে আশেপাশের দৃশ্যগুলো আপনাকে এতই মুগ্ধ করবে যে আপনার মনে হবে কোথাও না নেমে আপনি এই ট্রলারেই বসে থাকেন এবং বাইরের দিকে তাকিয়ে থাকেন। আমরা ইকো পার্কে দেখেছিলাম কুমির, একটা পাখি, কয়েক ধরনের বানরের প্রজাতি। এই বানরটাকে আমরা আমাদের হাত থেকে খাবারটা নিয়ে নিয়েছিল, এবং নিয়ে সে পেপারে না খেয়ে সে মাটিতে ফেলে তারপর মাটি থেকে গেছিল। আসার পথে এত সুন্দর সানসেট দেখেছি আমরা, যেটা বলার মতো নয়। এবং সন্ধ্যার সময় বাইরে থেকে যখন আমরা আমাদের রিসোর্টে উঠি, তা এইরকম দেখতে ছিল, একই সাথে ভয়ানক এবং প্রচণ্ড সুন্দর। এবং আমরা সবাই কয়েক মিনিট ধরে তাকিয়েছিলাম রিসোর্টের দিকে। নদীর মাঝখানে এরকম আলো, এই রিসোর্টটা দেখতে সত্যি অন্যরকম লাগছিল। রাতে আমাদের বারবিকিউ পার্টি ছিল, এবং সেটাও একটা খোলা জায়গায় করা হয়েছিল। আমরা সবাই বসে গল্প করছিলাম। এই যে আমাদের যিনি বারবিকিউ করছিলেন, এই ভাইয়াটা গল্প করছিলেন বাঘের, তার বাবাকে বাঘে অ্যাটাক করেছিল, এবং তিনি সেই গল্প শোনাচ্ছিলেন। বাঘের গল্প শোনার পর আমাদের সেজান ভাই সে আবার একটু বাঘের ভয় পায়, তাই আমরা তাকে ভয় দেখানোর জন্য একটু পায়তারা করেছিলাম, বাট সফল হয়নি। বাট আমরা গ্রামের মধ্যে দিয়ে একটু রাতের বেলা ঘুরে আসছিলাম। একটু হাঁটাহাঁটি করে সবাই রিসোর্টে ফিরে আমরা এই দোলনাগুলোতে বসে দোল খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। জায়গাটা এত গা ছমছমে ছিল যে সবাই একটু ভয়ে ভয়ে আড্ডা দিচ্ছিলাম। সেজন তো একটু বেশি ভয় পাইতো, ওর কাছে মনে হতো সবসময় এখান থেকে না ওইখান থেকে বাঘ চলে আসবে। অবশ্যই একটু রেস্ট নেওয়ার পর আমরা সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমার পরের দিন যেতে হবে অমিত ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ হ্যাপিনেস, আই উইল সে দিস রাইট দেয়ার, দিস পার্ট অফ মাই লাইফ ইজ কল্ড হ্যাপিনেস।
তারিফ ভাই, মোর্শেদ স্যার, সানি, নাইম, নাহিদা মিস, ভাবি, সুদেব লাস্ট টাইম মিস করে গেছিলো। সুদেব, চলো আমরা সবাই মিলে আবার কোথাও যাই। এত ছোট একটা জীবন কখন সময় ফুরিয়ে যাবে কেউ বুঝবেই না। আমাদের কিন্তু উচিত আরও একবার সবাই মিলে এরকম একটা মেমোরি ক্রিয়েট করার। সবার কাছে অনুরোধ, চলো না আবার যাই।